পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ। আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের এভিন কারাগারে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৭১ জন নিহত হন। আরও জানাবো মার্কিন হামলার পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ধোঁয়াশা। এদিকে রুশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৪। আরও জানাবো মুরাদনগরের অপকর্মে আওয়ামী লীগের নেতা জড়িত বলছে বিএনপি নেতা রিজভী। সব শেষে জানিয়ে দিব রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের এভিন কারাগারে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৭১ জন নিহত হন। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে ইসরায়েলের হামলায় ৭১ জন নিহত হন বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর। তিনি রোববার জানান, ২৩ জুন সংঘটিত ওই হামলায় নিহতদের মধ্যে ছিলেন কারাগারের প্রশাসনিক কর্মী, সামরিক প্রশিক্ষণরত যুবক, বন্দী ও তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা। বিশ্লেষকদের মতে এই হামলার মাধ্যমে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে তারা শুধু সামরিক বা পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানি শাসন ব্যবস্থার প্রতীকগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে। জাহাঙ্গীর আরও বলেন, এই হামলায় কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহতদের সংখ্যা উল্লেখযোগ্য। বেঁচে যাওয়া বন্দীদের তেহরান প্রদেশের অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে। এভিন কারাগারে একাধিক বিদেশি বন্দী রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ২ ফরাসি নাগরিক, সেসিল কেলার এবং জ্যাক পেরিস, যারা প্রায় ৩ বছর ধরে বন্দী। এই হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো এক্স অ্যাকাউন্টে পোস্টে বলেন, তেহরানের এভিন কারাগারে এই হামলার পরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এক্স অ্যাকাউন্টে এক বার্তায় বলেন, তেহরানের এভিন কারাগারে হামলায় আমাদের নাগরিক সেসিল কোলার ও জ্যাক পেরিস বিপদের মুখে পড়েছেন। এটা একেবারেই অগ্রহণযোগ্য। মার্কিন হামলার পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ধোঁয়াশা। ইরানে মার্কিন হামলার পর থেকেই দেশটির ফোর্দো ও নাতাঞ্জ পরমাণু নিয়ে বিতর্ক তুঙ্গে। দেশটির সবচেয়ে বড় এই ২ পরমাণু কেন্দ্রের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে চলছে আলোচনা। দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের গোপন নথি প্রকাশ করে জানিয়েছে, স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংস হয়নি। একই কথা স্বীকার করেছে তেহরানও। এখন প্রশ্ন, সব মিলিয়ে কোন পথে ইরানের পরমাণু কর্মসূচি? ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরই এর ক্ষয়ক্ষতি নিয়ে হিসাব মেলাতে ব্যস্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় পক্ষই। যুক্তরাষ্ট্রের এই হামলার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, পুরোপুরি নাকি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। একই কথা ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, পরমাণু অস্ত্র তৈরিতে নাকি অনেক বছর পিছিয়ে গেছে তেহরান। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির সিআইএর পরিচালক জন র্যাডক্লিফ এক বিবৃতিতে বলেছেন, ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং সেগুলো পুনর্গঠনে কয়েক বছরে লেগে যাবে। যদিও দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক গোপন মূল্যায়ন প্রতিবেদন ফাঁস করে জানিয়েছে, এই হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা মাঝারি থেকে গুরুতর হতে পারে। তবে ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের ইউরেনিয়াম ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়নি বলে ধারণা করছে জাতিসংঘ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, হামলা শুরু হতেই ইউরেনিয়াম সরিয়ে থাকতে পারে তেহরান। রুশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৪। রাশিয়ার মস্কো অঞ্চলে একটি হালকা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট সহ ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। রুশ তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে মস্কোর কোলমনা জেলার পানো গ্রামের একটি খোলা মাঠে আছড়ে পড়ে Yak-52 মডেলের বিমানটি এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এতে পাইলট ও প্রশিক্ষণার্থী সহ ৪ জন নিহত হন। মুরাদনগরের অপকর্মে আওয়ামী লীগের নেতা জড়িত বলছে বিএনপি নেতা রিজভী।
কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তি বিএনপির কর্মী নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মুরাদনগরের অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের নেতা জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। আজ রবিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা রিজভী বলেন, মুরাদনগরে জঘন্য অপকর্ম করেছে আওয়ামী লীগের একজন নেতা, অথচ সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করছে আমার বলতেও সেটা ঘৃণা লাগছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা বসে নেই, তারা নানাভাবে অপকর্ম করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর না হওয়ায় এসব ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি নেতা রিজভী এ ঘটনায় জড়িতদের বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি জানান। আওয়ামী লীগ টাকা খরচ করে সরকার ও গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর ইমেজ খারাপ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের দোসরেরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে, তাদের কাছে প্রচুর পরিমাণে টাকা আছে। এই টাকা দিয়ে বর্তমান সরকার ও গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে কালিমা লিপ্ত করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ওই ঘটনা সেটারই প্রতিফলন বলে মনে করেন তিনি। রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত। রাশিয়ায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে গতকাল শনিবার রাতে ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের পাইলট নিহত হয়েছেন। আজ রোববার ইউক্রেনের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর এটি দেশটির তৃতীয় F-16 যুদ্ধবিমান হারানোর ঘটনা। বার্তা প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, পাইলট তার যুদ্ধবিমানে থাকা সব অস্ত্র ব্যবহার করে 7টি বিমান হামলা প্রতিহত করেছেন। শেষটি ঠেকাতে গিয়ে তার বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে নেমে যেতে থাকে। বিমানটি যেন লোকালয়ে না পড়ে তা নিশ্চিত করতে পাইলট সেটিকে একটি জনবসতি এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যান, কিন্তু তিনি যুদ্ধবিমান থেকে বের হওয়ার সময় পাননি। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়া রাতে 477টি ড্রোন ও 60টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইউক্রেনের বাহিনী এর মধ্যে 211টি ড্রোন ও 38টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়। জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ঢুকতে না দেওয়ার ঘোষণা ইরানের। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসিকে আর ইরানে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে সংস্থাটিকে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসাতেও দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRN এর বরাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে আমাদের পারমাণবিক কেন্দ্রে কোনো ক্যামেরা বসাতে দেব না। এ সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের প্রবেশও নিষিদ্ধ থাকবে। এই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন ইরান ও IAEA এর মধ্যে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। অবশ্য মাত্র কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট এই আইন পাশ করছে, যেখানে IAEAর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনে রয়েছে গত 13 জুন থেকে শুরু হওয়া 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ। ওই দিন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোর উপর বিমান হামলা চালায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে কমপক্ষে 606 জন নিহত এবং 5332 জন আহত হয়েছে। জবাবে ইরানও ইসরায়েলের উপর মিসাইল ও ড্রোন হামলা চালায়। হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের দেওয়া তথ্যমতে এতে কমপক্ষে 29 জন নিহত এবং 3400 জনেরও বেশি আহত হয়েছেন।